ধরনের মেন্টাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে। যেহেতু সাংবাদিক বন্ধুগণ প্রচলিত প্রসিডিংয়ের সঙ্গে নিজেদেরকে পার্টিসিপেট করতে পারছেন না, আমার ধারণা পেশাগত দায়িত্ব পালন করতেও এক ধরনের ডিফিকাল্টি ক্রিয়েট হচ্ছে। এখন আমাদের মাননীয় প্রধান বিচারপতি যে কারণে এই কাজটা করেছেন, প্রয়োজন হলে ওই কারণটাকে ঠিক রেখে কোন একটা সুলিখিত আচরণ বিধি তৈরি করে একদিকে সুপ্রিম কোর্টের স্ট্যান্ডও ঠিক থাকতে পারে, আরেকদিকে সাংবাদিক বন্ধুদেরও পেশাগত দায়িত্ব পালনে যেন বাধাগ্রস্ত না হয়, এটাও হতে পারে। এই ব্যাপারে আমাদের বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনি উদ্যোগ নিলে আমাদের মতো ছোটখাটো মানুষরা নিঃশর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আর সেকেন্ড হলো, আমার বিবেচনায় মিজানুর রহমান খান সাহেবের নামটা আমি এখন একটু স্মরণ করি। এই জন্য প্রথম আলোতে যখন আর্টিকেল লিখতেন, তখন ওনার আর্টিকেল আমরা এত মনোযোগ দিয়ে পড়তাম যে অনেক সময় আমাদের লিগেল রিসার্চকেও হার মানে। কিন্তু ইদানিংকালে এই ধরনের লেখালেখি দেখা যায় না। তা উই এক্সপেক্ট ফ্রম ইউ যে আপনাদের মধ্য থেকে এই ধরনের কর্মকাণ্ডে আপনারা অগ্রসর হবেন, যেন আমাদের জন্য আই ওপেনিং হয়। আমি এটাও দেখেছি এমন লিগেল ইস্যু যেগুলো সুপ্রিম কোর্ট এবং সিনিয়র আইনজীবীরাও আনসার দিতে সময় নিতেন, কিন্তু মিজানুর রহমান খান সাহেব এতটুকু সময় দেওয়ার আগেই একটা আর্টিকেল দিতেন। দ্যাট ওয়াজ অ্যান আই ওপেনিং। মতি মাতবরের কেসে আমার মনে আছে, মতি মাতবর নামে একটা লোক ছিল, যেখানে হাইকোর্ট ডিভিশন তাকে প্রবেশন দিয়েছে। যেদিন প্রবেশন অর্ডারটা হয়, মিজানুর রহমান খান সাহেব এদিন রাতে আমার কল করেছে যে এটা কি করে সম্ভব, জেলে না গিয়ে বাড়িতে থেকে কি করে সাজা কাটা সম্ভব। মতি মাতবরের 5 বছরের সাজা হয়েছিল একটা মাদকের মামলায়। 17 মাস তিনি জেল খেটেছিলেন। আপিল আদালত তার সাজা বহাল রেখেছিল। হাইকোর্টে এসে তিনি রিভিশন করেছিলেন। রিভিশন করার পরে এখান থেকে তিনি বেল পেয়েছিলেন এডমিশনের সময়। এই মামলাটা যখন শুনানির জন্য আসে, তখন হাইকোর্ট ডিভিশন সিদ্ধান্ত নেন যে তার আপিল আদালতের রায়টা বহাল থাকবে, 5 বছরের সাজাই বহাল থাকবে। মাই লর্ড জাস্টিস জাফর আহমেদ, সিঙ্গেল বেঞ্চের ব্যাপারে। তো আমি গিয়ে আর্গুমেন্ট করে বললাম যে মাই লর্ড, একটা বিকল্প রাস্তা বের করি, যে 17 মাস তো সে জেলে ছিলই, 5 বছরের ভিতরে এমন একটা কিছু আমরা আইনের সীমার মধ্য থেকে বের করি যে জেলে না গিয়েও এই সাজাটা অন্যভাবে খাটা যায়। তিনি আমাকে বললেন কিভাবে। তো আমি একটা রায় পড়েছিলাম অনেক আগে, মাই লর্ড জাস্টিস ইমান আলী, তিনি প্রবেশন নিয়ে অনেক আলাপ আলোচনা করেছিলেন। তো প্রবেশন অর্ডিন্যান্স, অফেন্ডার অফ প্রবেশনস অর্ডিন্যান্স নামে 1960-তে একটা আইন আছে। এটা আমি দেখালাম, 1 দিন 2 দিন আর্গুমেন্ট হলো, কোনোভাবেই উনি সন্তুষ্ট না। অবশেষে বললেন যে আমি এইভাবে কোনো আদেশ দিতে পারবো না, আমি একটা অর্ডার দিচ্ছি, প্রবেশন অফিসার একটা রিপোর্ট সাবমিট করুক আগে, তারপর। তো প্রবেশন অফিসার রিপোর্ট সাবমিট করেছে, করে বলছেন যে ওনার সন্তান আছে, বৃদ্ধ মা আছে, ওনার ক্যারেক্টার এখন পর্যন্ত ভালো, ওই বেল নেওয়ার পরে আর কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয় না। তখন হাইকোর্ট ডিভিশন এই রুলটা অ্যাবসলিউট করে 2 বছরের প্রবেশন দিয়ে বাড়িতে থেকে সাজা পালন করার এক ব্যবস্থা করে দিলেন। এই রায়টা খুব পাবলিশ হলো। তারপরে মিজানুর রহমান খান সাহেব রাতে 11টার দিকে আমার কল দিলেন যে আমি এটার উপর লিখবো। পরের দিন সকালবেলা দেখি ডেইলি স্টারে, প্রথম আলোতে বিরাট বড় আর্টিকেল প্রবেশন নিয়ে। আমার সঙ্গে ওনার কি আলোচনা হয়েছে এগুলো একেবারে রেফারেন্স দিয়ে দিন। তো আপনাদের মধ্যে এইরকম ইনকুইজিটিভ মাইন্ড দেখতে পাইলে উই উইল বি ভেরি হ্যাপি টু সি। তাহলে আমাদের প্রফেশনাল দায়িত্ব পালন করতে আরো সহজ হয়, আমাদেরও আই ওপেনিং হয়। আমরা উকিল যারা আছি, আমাদের চাইতেও অনেক ভালো লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জার্নালিস্ট এই জগতে আছে। তো আমি দেখেছি আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, ইংল্যান্ডে আমেরিকায় আছে। বুদ্ধা জার্নালিস্টদেরকে অনেক সময় তাদের রিসার্চের কারণে লয়াররাও তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে। দ্যাট উড বি দি আলটিমেট সিনারিও প্রফেশনাল। আর লাস্টের কথাটা শুধু এতটুকুই, মাননীয় অ্যাটর্নি জেনারেল আছেন এখানে, জুলাইয়ের বিচারটা কেন জানি স্লো হয়ে গেছে। ইট হ্যাজ বিন স্লোড ডাউন। তো এই বিচারটাকে কুইক করলেই যে সমাধান হয়ে যাবে আমি এটারও পক্ষে না, কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী যেভাবে করা উচিত সেভাবেই করা। যে এভিডেন্সেস গুলো এখনো আছে
এই এভিডেন্সেসগুলো এখনো লাইভ আছে। সেই এভিডেন্সেসগুলোকে এখন অ্যানালাইসিস করলে যত সহজ হবে, সময় যত যাইতে থাকবে, অনেক এভিডেন্সই আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হতে থাকবে এবং অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তো আমার একটা অনুরোধ থাকবে, আসলে যে 3টা এজেন্ডার মধ্যে একটা বড় এজেন্ডা ছিল জুলাই রেভলিউশনে যে ক্রাইম হয়েছে, ক্রাইমটার বিচার করতে হবে, সেটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আকারে। এবং সেই বিচারে আমার ধারণা রাষ্ট্রপক্ষ, দেশের মানুষ এবং সকলেরই কমন ইন্টারেস্ট আছে, ইজ টু ট্রাই দি পারপিট্রেটরস। নিশ্চয়ই আমি কোনো অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ পাওয়ারের পক্ষে, নিশ্চয়ই আমি কোনো নিরপরাধ লোকের শাস্তি হোক, এটা কোনোদিনই আমরা চাইব না। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লোক, যে বা যারা যা করেছেন, হি শুড বি ব্রট টু জাস্টিস। এবং যদি এটাই নেশন ফেল করে, দ্যাট উড বি এ ব্লাডি। এবং এটা ইতিহাসের পাতায় আরেকটা নতুন কলঙ্ক লিখতে হবে। তো আমাদের এক্সপেকটেশন থাকবে ফ্রম আওয়ার ভিউ, ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ, আমরা একজন আইনজীবী হিসেবে ন্যায় বিচার হোক, কোনো নিরপরাধ মানুষকে অযথা সাজার এবং শাস্তির জন্য জেলে রাখা না হোক, দ্যাট ইজ আওয়ার স্ট্যান্ড। বাট এট দ্য সেম টাইম, যিনি হু হ্যাজ অলরেডি কমিটেড ক্রাইম ডাইরেক্টলি, the evidences are here, direct evidences are here, he or she should be brought to justice as quickly as possible. রামিজ স্যার বিচার যদি পসিবল হয়ে থাকে এত দ্রুততম সময়ের ভিতরে, উই অ্যাপ্রিশিয়েট দ্য গভর্নমেন্ট, উই অ্যাপ্রিশিয়েট অ্যাটর্নি জেনারেল অফিস। এট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু সি, রাষ্ট্র যদি চায়, ইট ইজ পসিবল। দিস ইজ দ্য এক্সাম্পল। এবং স্টেট যদি মনে করে যে নাকি পারপিট্রেটর, হি শুড বি ব্রট টু জাস্টিস, ইট ইজ পসিবল। এই রামিজ স্যার বিচারের মাধ্যমে রাষ্ট্রের যে এবিলিটি আছে, ইট হ্যাজ বিন। এখন প্রশ্ন, এই এবিলিটি কি তারা পিক এন্ড চুজ করে কাজে লাগাবে নাকি ইন জেনারেল? আমার একটা সামান্য চিন্তার কথা বলি, শেষ করে দিই, বেশি সময় নেওয়াটা বেয়াদবি।